ভূতের সাথে আমার অস্বাভাবিক দেখা। আজকের রাতে আমি যাচ্ছি এক পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে, একা। শুনেছি এই বাড়িতে কেউ একা রাত কাটাতে পারে না। অনেকেই অজ্ঞান হয়েছে, কেউ কেউ আর ফিরেও আসেনি। আমি কি সাহসী নাকি পাগল জানি না, তবে আমি ঠিক করেছি সত্যিটা জানতেই হবে। ভূতের অস্তিত্ব আছে কি নেই, আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি আমি। আমার সাথে থেকো, কারণ এই রাতটা শুধু ভয় নয়, আত্মার কান্না, অভিশাপ আর এক রহস্যময় মুখোমুখি হওয়ার রাত হতে চলেছে। তুমি কি প্রস্তুত? তুমি জানো, ছোটবেলা থেকেই আমি ভূতের গল্প শুনে বড় হয়েছি। ঠাকুরমার মুখে শুনতাম, যেখানে শ্মশান সেখানে ভূত, যেখানে কান্না সেখানে প্রেত। শুরুতে মনে হতো ওসব গল্পই তো, কিন্তু সময়ের সাথে সাথে আমার একটা ইচ্ছা তৈরি হলো, আমি একদিন সত্যিকারের ভূতের মুখোমুখি হব। তখনই শুনি একটা জায়গার কথা, বটতলা হাউস। লোকজন বলে এই বাড়িটা নাকি অভিশপ্ত। 20 বছর আগে এক মহিলা সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি কেউ টিকতে পারে না সেখানে রাতটা। তুমি বুঝতেই পারছো, এমন কথা শুনে আমি কিভাবে বসে থাকি। আমি ঠিক করলাম এইবার ওই বাড়িতে এক রাত কাটাবো, একাই, কোনো ক্যামেরা ক্রু, বন্ধু বা গার্ড ছাড়াই। রাত 10টা, চারপাশে নিস্তব্ধতা, কুয়াশা ছেয়ে আছে পুরো এলাকা। আমি একাই পেছনের গেট দিয়ে ঢুকে গেলাম বটতলা হাউজে। প্রথমেই একটা জিনিস খেয়াল করলাম, বাড়িটার বাতাসটা যেন ভারী। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এমনটা আগে কোথাও অনুভব করিনি। দরজা খুলতেই একটা কর্কশ আওয়াজ হলো, করচর। হাতের টর্চটা জ্বালিয়ে এগিয়ে গেলাম ভিতরের দিকে। ঘরের মধ্যে চারপাশে ধুলো, জাল আর ভাঙা আসবাবপত্র। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, একটা দরজা খোলা ছিল, এবং সেখানে একটা পায়ের ছাপ ছিল, তাজা পায়ের ছাপ। আমি থমকে গেলাম, এটা কি আমারই ছাপ, নাকি কেউ আছে? রাত তখন 12টা বাজে। আমি দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, হঠাৎ পেছনে থেকে একটা শব্দ শুনলাম, থুপ থুপ। কেউ যেন ধীরে ধীরে হেঁটে আসছে। আমার গলা শুকিয়ে গেল। পিছন ফিরে দেখি কেউ নেই, কিন্তু শব্দটা আবার হলো। আমি জোরে বললাম, কে ওখানে? কারো প্র্যাঙ্ক হলে বলো। কিন্তু কেউ জবাব দিল না। আমি ঘেমে উঠলাম, আমার বুকটা ধুকপুক করছে। সেই মুহূর্তেই সামনে থাকা আয়নাতে আমি দেখতে পেলাম, আমার পেছনে কেউ দাঁড়িয়ে। কিন্তু পিছন ফিরে দেখি কেউ নেই। আয়নার ভিতরেই সে ছিল, একটা সাদা শাড়ি পরা নারী, যার মুখটা ছিল ঝুলে পড়া চুলে ঢাকা। আমি চিৎকার করলাম, না, এটা কি দেখলাম আমি? আমি পালাতে চাইলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি জানি না এটা কিভাবে হলো। আমার চোখের সামনে দরজাটা ঠাস করে লাগলো। হাওয়ার ঝাপটা, নাকি কেউ ধাক্কা দিল। আমি তখন ঘরের এক কোণে বসে পড়লাম। ভাবছি, এটা কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? মোবাইল বের করে ছবি তুলতে গেলাম, কিন্তু স্ক্রিনে কিছুই উঠছে না, শুধু কালো। হঠাৎ আমার কানে একটা ফিসফিসানি, তুই এলি কেন? আমার ঘরে তুই কেন? ভয়ে আমার হাত কাঁপছে। কে কথা বলছে? আমি বললাম, দয়া করে আমাকে যেতে দাও, আমি কিছু করব না। তখনই জানালার কাচটা ফাটল। নিজের চোখে দেখলাম, কাচে হাতের ছাপ পড়ছে, কিন্তু কেউ নেই। তখনই একটা পুরনো খাতা পেলাম, ধুলোমাখা, কিন্তু তাতে লেখা ছিল একজন মহিলার ডায়েরি। তিনি লিখেছেন, আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করত। একদিন আমি ঠিক করলাম, আমি এই কষ্ট আর সহ্য করব না। আমি বেছে নিলাম মৃত্যু। এই বাড়ি এখন আমার। আমার বুকটা ধসে পড়ল। এই মহিলা এখনো এখানেই আছে, আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল, কারো পা ধীরে ধীরে ঘরের ভেতরে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে আওয়াজই বের হলো না। চোখের সামনে দেখলাম একটা সাদা ধূসর চেহারা, তার চোখ ছিল লাল, আর সে হেসে বলল, আমার জায়গায় কেউ টিকে থাকতে পারে না। আমি তখন দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলে গেল। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইরের ঠান্ডা বাতাসে যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন বাড়ি ফিরলাম, দেখি আমার গলার নিচে আঁচড়ের দাগ। আমি নিজে কিছু করিনি, কিন্তু দাগটা ছিল সত্যি। আর প্রতিদিন রাতে আমি এখনো সেই ফিসফিসানি শুনি। তুই এলি কেন? আজও আমি ভাবি, সেদিন যা দেখেছিলাম, তা কি আমার কল্পনা, নাকি সত্যিই আমি এক আত্মার মুখোমুখি হয়েছিলাম? আমি জানি না, কিন্তু তুমি যদি কখনো সেই বাড়ির সামনে দিয়ে যাও, শুনতে পাবে, দরজার ওপাশে এখনো কেউ হাঁটে, আয়নাতে এক নারীর ছায়া পড়ে, আর রাত 12টা বাজলেই কে যেন বলে, তুই এলি কেন? তুমি কি সাহস পাবে
সেই বাড়িতে এক রাত কাটানোর। আমি তো পেরেছিলাম, কিন্তু তার মূল্য এখনও দিচ্ছি। তুমি কি প্রস্তুত ভূতের সাথে এক অস্বাভাবিক সাক্ষাতে? তুমি ভাবছ আমি হয়তো বেঁচে গেছি, তাই তো? তবে বলি, সত্যি কথাটা হলো, ওই রাতের পরে আমি আর আগের মতো নেই। যেদিন বাড়ি ফিরলাম, মা আমাকে দেখে বলল, তোর গলার নিচে এই দাগগুলো কিসের? আমি কি বলবো, ভূতের আঁচড়। আমি হেসে বললাম, আরে কিচ্ছু না মা, হয়তো গাছের ডাল লেগেছিল। কিন্তু সেদিন রাতে ঘুমাতে গিয়ে যা ঘটল, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। রাত তখন 2টা, হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের দরজা খোলা, জানালায় ঝাপটা বাতাস, আর ঘরের এক কোণে একটা সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে। আমার কণ্ঠ রুদ্ধ, আমি চিৎকার করতে পারলাম না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এল, তারপর মাথা ঝুঁকিয়ে বলল, আমার গল্প এখনো শেষ হয়নি। পরদিন আমি ছুটে গেলাম এক তান্ত্রিকের কাছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই কোথায় গেছিলি? এই দাগ তো শাস্তির চিহ্ন। আমি সব খুলে বললাম, বটতলা হাউজ, সেই রাত, আয়নার দৃশ্য। সে বলল, তুই শুধু ওর জায়গায় গিয়েছিস না, তুই ওর দুঃখ জাগিয়ে তুলেছিস। যে আত্মা শান্তি পায়নি, সে যে কাউকে সঙ্গে নিতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তবে কি সে আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়? তান্ত্রিক বলল, ঠিক তাই, কিন্তু এখনো সময় আছে। একবার তার অভিশপ্ত জায়গায় আবার গেলে কিছু একটা করতে হবে। তান্ত্রিকের কথায় আমি আরেকবার বটতলা হাউজে গেলাম। এইবার তার সঙ্গে আমিও কিছু তাবিজ, ঘুঁটে, ধূপ এবং পূজার উপকরণ নিয়ে প্রবেশ করলাম। ঘরে ঢুকেই আবার সেই ভারী বাতাস, আয়নার দিকটা যেন অন্ধকার হয়ে আছে, আর আচমকা আবার সেই কণ্ঠস্বর, তুই ফিরে এলি। এইবার ভয়ের বদলে আমার চোখে জল। আমি বললাম, তুমি যদি সত্যি কষ্টে থাকো, তবে শান্তি পাও, আমি প্রার্থনা করছি। তান্ত্রিক তখন এক বিশেষ মন্ত্র পাঠ শুরু করলেন। চারদিকে আগুনের বৃত্ত, ধূপের গন্ধ, আর বাতাসে কাঁপতে থাকা দরজা জানালা। হঠাৎ আয়নার ভিতর থেকে সেই নারীর প্রতিচ্ছবি ধীরে ধীরে মিলিয়ে গেল। আর সেই শেষবার আমি অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি, যেন কেউ বলে গেল, ধন্যবাদ, এখন আমি শান্তি পেলাম। তারপর কেটে গেছে অনেক বছর, আমি এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তবে আয়নার সামনে দাঁড়ালে আজও মাঝে মাঝে মনে হয়, কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে। আমি জানি সে আর ক্ষতি করবে না, কিন্তু তার কাহিনী, তার দুঃখ আজও এই বাড়ির দেয়ালে দেয়ালে লেগে আছে। কেউ যদি আবার সাহস করে বটতলা হাউজে যায়, হয়তো সে আবার ফিরে আসবে, হয়তো তখন আর কেউ তাকে থামাতে পারবে না। তুমি জানো, সেই রাতে আয়নার ভেতর থেকে যখন সে মিলিয়ে গেল, আমি ভেবেছিলাম সব শেষ। এখন আমি মুক্ত। তবে মুক্তি কি এত সহজে পাওয়া যায়?